অফিস থেকে বাড়ি ফিরতে বেশ রাত হলো। শীতের দিন, তাই সূর্য মাথার থেকে নামতেই যেন সন্ধ্যার আঁধার ধেয়ে আসে চারিদিকে। এমনিতে এই পথে খুব একটা গাড়ি ঘোড়া চলে না, রাস্তা ফাঁকাই থাকে, তার উপরেই অন্ধকার। তাই জায়গায় জায়গায় আগাছা উঠে এসে রাস্তাকে যেন গ্রাস করছে। মাইল খানেকেই শালেরই জঙ্গল, এরই মধ্যে দিয়ে গেলে বেশ শর্টকাট হয় কুসুমপুর, তাই এ পথ ধরেই আসা। তবে কুসুমপুর গ্রামের আগে পড়ে শালবনী গ্রামের মোড়। এই মোড় থেকে বাঁ দিকের কাঁচা রাস্তা ধরে মিনিট 7 গেলেই শালবনী গ্রাম। সেখানে মাত্র হাতে গোনা কয়েকটি ঘর। বিকট হর্ন দিয়ে তীরের বেগে ওভারটেক করে চলে গেল এক মোটর বাইক। এমনভাবে বাইক চালালে তো নির্ঘাত অ্যাক্সিডেন্ট করবে। হলেও তাই। আরও মিনিট 5 যাবার পর শালবনীর মোড়টাতে পৌঁছাতেই হঠাৎই গাড়ির হেডলাইটের আলোয় চোখে পড়ল এক রক্তাক্ত মাখা বৃদ্ধ রাস্তার উপর পড়ে আছে। আমি সজোরে ব্রেক কষলাম। গাড়িটি মৃদু ঝাঁকুনির সাথে থেমে গেল। তড়িঘড়ি নেমে বৃদ্ধের কাছে গিয়ে দেখলাম, না, এখনো মারা যায়নি। কিন্তু মোটর বাইক ও চালক কাউকে দেখতে পেলাম না। নির্ঘাত চম্পট দিয়েছে। আমি আর দেরি না করে বৃদ্ধকে কোনো মতে গাড়িতে তুলে হসপিটালের রাস্তা ধরলাম। কি গো, রক্তিম এখনো বাড়ি ফেরেনি? না, বললো তো সন্ধ্যার মধ্যে এসে যাবে। তা কখন সন্ধ্যা পেরিয়ে রাত 10টা বাজলো। ও ওই ওই বুঝি এলো। কি রে খোকা, এলি? হ্যাঁ বাবা, এই নাও তোমার ওষুধটা পেয়েছি। হ্যাঁ, সে নয় ঠিক আছে, তা তোর আসতে এত দেরি হলো কেন? হ্যাঁ, ওই একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তাই। কার? তোর গাড়িতে? তা কিছু হয়নি তো? না না, আমার না, এক বৃদ্ধ মানুষের। ওই রাস্তার মধ্যে বাবাকে রাস্তার অ্যাক্সিডেন্টের ঘটনা সব বললাম। পরদিন সকালে মোবাইলের মেসেজে ঘুমটা ভাঙল। ফোন খুলেই দেখি জবের অফার, কলকাতায় এক বড় কোম্পানি থেকে, মাইনেও বেশ ভালো। তাই যাবার সিদ্ধান্ত নিয়েই নিলাম। বাড়িতে জানিয়ে পরদিন গোছগাছ করে বেরিয়ে পড়লাম। স্টেশনে মাসির বাড়িতে গাড়ি রেখে হাওড়ার ট্রেন ধরব। এখানে কাজ করতে বেশ ভালোই লাগছে। সকাল 10টায় অফিস, 6টায় মেস। তার থেকেও ভালো শনি রবিবার 2 দিন ছুটি। এই 2 দিন বন্ধুদের সাথে হই হুল্লোড়েই কেটে যায়। আর এই ভালো লাগাতে কখন যে একটা বছর কেটে গেছে তা বুঝতেই পারিনি। তাই এবার বেশ কিছুদিনের ছুটি নিয়ে কাল বাড়ি যাব। টানা 1 বছর পর আজ অফিসের কিছু কাজ সেরে বাড়ির পথ ধরেছি। যদিও বেরোনোর কথা ছিল 8টার সময়, কিন্তু দিন 10 ছুটির জন্য সব কাজ গুছিয়ে আসতে একটু দেরিই হলো। তাই সেদিনের মতো আজও শালবনীর জঙ্গলের রাস্তায় শর্টকাট নিলাম। বেশ কিছুটা রাস্তা আসতেই সেদিনের ঘটনাটা মনে পড়ে গেল। কি জানি ওই বৃদ্ধ এখন কেমন আছে, সুস্থ হয়েছে কি না। অবস্থা তো খুব একটা ভালো ছিল না। সে ভাবনাই সমাপ্তি ঘটল না। হঠাৎই সেদিনের মতো আজও একটা মোটর বাইক দ্রুত বেগে পাশ কাটিয়ে চলে গেল। একটু অবাকই হলাম। তাহলে কি আজও? না না, একবার হয়েছে বলে কি বারবার হবে নাকি? কিন্তু এবার বাইকের নম্বর প্লেটের উপর চোখ পড়তেই অবাকটা যেন ভয়ে পরিণত হলো। সেদিনের বাইক আর এই বাইক তো একই। বাকি রাস্তাটা উত্তেজনায় আসছিলাম। অবশেষে সে মোড়ে আসতেই গায়ে কাটা দিয়ে উঠল। রাস্তার মধ্যে ওই একইভাবে পড়ে আছে রক্তাক্ত মাখা এক দেহ। আমি ভয়ে ভয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ালাম। 1 বছর আগে ওই বৃদ্ধের মুখের সাথে এই ব্যক্তির মিল আছে কিনা, কিন্তু কোথায় কি? রাস্তা তো ফাঁকা। তাহলে কি ভুল দেখলাম? হতেও পারে। অমন করে এক মনে চিন্তা করেছিলাম, তাই হয়তো হ্যালুসিনেশন হয়েছে। এই যে শুনছেন? এই নির্জন স্থানে অমন মহিলা কণ্ঠে গাটা ছ্যাঁত করে উঠল। পেছন ফিরে দেখি 1 বছর 25-এর একটি মেয়ে, পরনে সাদা সালোয়ার কামিজ,
লাল ওড়না, মাথায় ভোমরা কালো চুল এলোমেলো করে খোলা। সে কাছে এসে বলল, আমায় একটু গ্রামে পৌঁছে দেবেন? এই পাশেই আমার গ্রাম। আসলে সেলাই সেন্টার থেকে আসতে আজ একটু দেরি হয়ে গেল। এদিকের রাস্তায় তো খুব একটা কেউ যাতায়াত করে না, রাস্তা ফাঁকাই থাকে, তাই যদি একটু পৌঁছে দেন। বুঝলাম শালবনী গ্রামের কথা বলছে, কিন্তু আমার এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে। তবে এই অবস্থায় একা পড়ে মেয়েটা সাহায্য চাইছে, নাই বা করি কি করে, তাই অগত্যা। আচ্ছা চলুন। তবে এই জঙ্গলের রাস্তায় গাড়ি যায় না, আপনাকে কিন্তু হেঁটেই যেতে হবে। ঠিক আছে, কোনো ব্যাপার না, চলুন হেঁটেই যাওয়া যাক। খুব কষ্টে ফেললাম বুঝি, তবে মাত্র মিনিট খানেকের রাস্তা। আশা করি আপনার খুব একটা অসুবিধা হবে না। না না, তেমন অসুবিধা কিছু নেই, তবে অনেক দিন বাদে গ্রামের বাড়ি ফিরছি কি না, তাই একটু যাতাড়া। ও আচ্ছা, তা কোথা থেকে আসছেন? কলকাতা, সেখানে এক প্রাইভেট অফিসে কাজ করি। আজ 1 বছর পর বাড়ি ফিরছি। 1 বছর বাড়ির বাইরে? তাহলে তো একটু তাড়া আছে, বুঝতেই পারছি। আজ এতদিন পর বাড়ি ফিরছেন। আচ্ছা, আপনার বাড়িতে কে কে আছেন? ও, আর আপনার নামটাই তো জানা হয়নি। আমি মোহিনী। আমি রক্তিম চ্যাটার্জি। বাড়িতে বলতে মা আর বাবা, আর আমায় নিয়ে খুব ছোট একটা পরিবার। যে পরিবারে মা বাবা থাকে সে পরিবার ছোট হয় না, আপনার তো ভরা পরিবার। একা বলতে আমি। তার মানে আপনার? হ্যাঁ, মায়ের মারা যাওয়া আজ বহু বছর হয়েছে। বাবার কাছেই মানুষ আমি, কিন্তু বাবাও গত বছরই মারা যায়, ঠিক আজকেরই দিনে। ঠিক কি করে মারা গেছেন? মোড়ের মাথায় এক বাইক অ্যাক্সিডেন্টে। আমি অবাক হয়ে মোহিনীর দিকে এক দৃষ্টিতে চেয়ে রইলাম। তাহলে কি মোহিনী সেই বৃদ্ধেরই কথা বলছে, তার বাবার কথা? কি হলো রক্তিমবাবু, দাঁড়িয়ে পড়লেন যে? তিনি মারা গেছেন? হ্যাঁ, সেদিন আপনিই তো অফিস থেকে ফেরার পথে বাবাকে প্রথম দেখেছিলেন, তাই না? হ্যাঁ, তবে আপনি কি করে জানলেন? তারপর হসপিটালেও ভর্তি করেন। এবার আমি বেশ অবাক হলাম। হ্যাঁ, কিন্তু কোনো কাজ হয়নি। হয়নি কেন? কাজ হয়নি কেন? কেন? কারণ সেদিনই তো তার একমাত্র মেয়েও মারা যায়। বাবার হসপিটালে ঠিক চিকিৎসা হলেও বাড়িতে আসার পর যত্ন নেবার কেউ ছিল না, তাই বেশি দিন বাঁচল না বাবা। কি বলছেন? তাহলে কে আপনি, আর আমাকে বা কিভাবে চিনলেন? দেখলাম মোহিনীর মাথার ঘন কালো চুলের ভেতর থেকে কপাল বেয়ে রক্ত গড়াতে শুরু করেছে, সাথে মুখে কিছুটা কাটা দাগ ফুটে উঠেছে। সেদিনের সবই আমি জানি, কিন্তু তুই কি জানিস আমায় কে মেরেছিল সেদিন? এবার মোহিনীর মুখের সাথে তার ভাবমূর্তিরও পরিবর্তন লক্ষ্য করলাম। বুঝলাম এই মুহূর্তে আমি কোনো মানুষের সাথে নেই, এক প্রেত। ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম, কে মেরেছে? তুই মেরেছিস আমায়? আমি? হ্যাঁ, সেদিন মোড় থেকে বাবা আসছে না দেখে টর্চ নিয়ে এগিয়ে যায়। সেখানে পৌঁছে দূর থেকে দেখতে পায় বাবার রক্তাক্ত অবস্থায় রাস্তার উপর পড়ে আছে। তাই ছুটে যখন রাস্তায় উঠতে যায়, ঠিক তখনই তোর গাড়ি আমার সামনে এসে ব্রেক করলি, আর আমি গাড়ির বাদিকে মাথায় সজোরে ধাক্কা খাই। এবার মনে পড়ল, সেদিন ব্রেক করার সময় গাড়িতে মৃদু ঝাঁকুনি অনুভব করেছিলাম। কিন্তু আপনার বাবা কেমন হঠাৎ করে গাড়ির সামনে দেখতে পাওয়ায় আমি ওইভাবে থামাতে বাধ্য হয়েছিলাম। আমার কিচ্ছু করার ছিল না। কিছু না করলে হয়তো আমরা বেঁচে যেতাম। তোর জন্য আমরা মরেছি, আজ তুইও মরবি। আমি তো ইচ্ছে করে কিছু করিনি, ছেড়ে দাও আমায়। মোহিনীর অমন ক্ষমাহীন রূপ দেখে বাঁচার কোনো আশাই খুঁজে পেলাম না, তাই ছুটে পালাতেই যাব, কিন্তু না, পারলাম না। কে যেন এক অদৃশ্য বাঁধনে হাত পা বেঁধে রেখেছে। পালানো তো দূর, নড়বার ক্ষমতা পর্যন্ত নেই। বাঁচাও, কে কোথাও আছো, বাঁচাও।
এখানে কেউ তোকে বাঁচাতে আসবে না। আজ তোর মৃত্যু নিশ্চিত। এই দিনটার জন্য 1 বছর অপেক্ষা করেছি, সেই সুযোগ তো আর ছেড়ে দিতে পারি না। দেখলাম মোহিনী তার ভৌতিক শক্তি দ্বারা এক প্রকাণ্ড পাথর শূন্যে তুলে আমাকে লক্ষ্য করে ছুড়ে দিল। না, কিন্তু সে পাথর আমার মুখ ছিন্ন ভিন্ন করার আগে থেমে গেল। মোহিনীর মুখ দেখে বুঝলাম তার বিরুদ্ধে কোনো এক অন্য শক্তি কাজ করছে। হঠাৎ পাথরটা ছিটকে নিচে পড়ে গেল। না, ওর কোনো দোষ নেই মা, ওকে ছেড়ে দে। দেখলাম সেই বৃদ্ধ। না বাবা, ও আমাদের মরার জন্য দায়ী। ওকে আমি ছাড়বো না। কিন্তু ওটা ওর অজান্তেই হয়ে গেছে। যে না জেনে কোনো ভুল করে তাকে ক্ষমা করে দিতে হয় মা। আমাকে যে মেরেছে সেই তো আসল দোষী, আর তাকে তো তুই শাস্তি দিয়েছিস। কিন্তু বাবা, না, আর কোনো কিন্তু নয়। দেখলাম অদৃশ্য বাঁধনটা যেন কিছুটা আলগা হলো। আমি আর 1 মুহূর্ত না দাঁড়িয়ে মোড়ের উদ্দেশ্যে ছুট দিলাম। গাড়ির কাছে এসে থামতেই দেখি বাঁ দিকের পেছনের চাকার বেশ খানিকটা উপরে কিছু একটা আঘাতের চিহ্ন, আর সেখানে এখনও লেগে আছে ফোঁটা ফোঁটা শুকনো রক্তের দাগ। তবে এই 1 বছর গাড়ি অযত্নে পড়ে থাকায় সে দাগকে এখন ধুলোবালিতে গ্রাস করেছে। আমি তাড়াতাড়ি গাড়িতে উঠে সে জায়গা ছাড়লাম, আর মনে মনে ভাবলাম, যতই রাত হোক, যতই দেরি হোক না কেন, এ পথে আর না।